আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তির মাধ্যমে সব জিম্মি মুক্তির পর হামাসকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। চীন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চীন তাইওয়ানের কাছাকাছি সামরিক কার্যক্রম বৃদ্ধি করছে এবং ভবিষ্যতে আকস্মিক হামলা চালানোর সক্ষমতা বাড়াচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো স্বীকার করেছেন 2024 সালে আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় তার দেশের ভূমিকা ছিল। গাজা নিয়ে সত্য প্রকাশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের কাছে আমরা ঋণী বলেছেন পোপ লিও। জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে, এই শর্তে নির্বাচন কমিশনকে দিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। গাজায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন 2 জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান এই 200 সেনা টাস্ক ফোর্সের মূল অংশ হবে। সেখানে মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক, সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন। মিশরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। এতে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর, তুরস্ক। দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এই খবরে আনন্দ উল্লাস করেছেন গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে উদযাপন করা হয়েছে ইসরায়েলেও। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়ের মধ্যে 2 ধাপে মাত্র 2 মাসের কিছুটা বেশি সময় সেখানে যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে হামলা চালিয়ে 67,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হন প্রায় 1,70,000 মানুষ। সব জিম্মি মুক্তির পর হামাসকে ধ্বংসের হুঁশিয়ারি ইসরায়েলের অর্থমন্ত্রীর। শান্তি চুক্তির মাধ্যমে সব জিম্মি মুক্তি হামাসকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি বলেছেন গাজা থেকে জিম্মিরা দেশে ফেরার পর হামাসকে ধ্বংস করতেই হবে। বৃহস্পতিবার এক্সে মন্তব্য করেন স্মোট্রিচ। স্মোট্রিচ লেখেন, জিম্মিরা যখন দেশে ফিরবে তখনই ইসরায়েল সব শক্তি নিয়ে হামাসকে নিরস্ত্রীকরণ ও নির্মূলের চেষ্টায় অব্যাহত থাকবে, যাতে তারা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। তিনি আরো বলেন, তিনি গাজা যুদ্ধ শেষ করতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দেবেন না। তবে তিনি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সমর্থন প্রত্যাহারের বা সরকার পতনের হুমকি দেননি। স্মোট্রিচ আরো সতর্ক করে বলেন যে আমরা যেন 7 অক্টোবরের আগে ভুল ধারণার কাছে ফিরে না যাই। আমরা যেন এমন কিছু না করি যাতে নিজেদের ভবিষ্যৎ বন্ধক রেখে ভয়াবহ মূল্য পরিশোধ করতে হয়। গাজায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে ইসরায়েল ও হামাস উভয়েই রাজি হয়েছে বলে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে 2 পক্ষ সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রিসভায় পরিকল্পনা অনুমোদন দিতে পারে। এরই মধ্যে নেতানিয়াহু নেসেটে ভাষণ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে। চীন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। বৃহস্পতিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চীন তাইওয়ানের কাছাকাছি সামরিক কার্যক্রম বৃদ্ধি করছে এবং ভবিষ্যতে আকস্মিক হামলা চালানোর সক্ষমতা বাড়াচ্ছে। একই সঙ্গে তারা তথাকথিত হাইব্রিড বা মিশ্র অনলাইন যুদ্ধ কৌশলের মাধ্যমে তাইওয়ান সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা করছে। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিবেদনে আরো জানায়, গত 5 বছরে চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়িয়েছে। 2022 সালের পর থেকে দ্বীপটির চারপাশে অন্তত 7 দফা বড় আকারের মহড়া পরিচালনা করছে বেইজিং। মন্ত্রণালয় জানিয়েছে চীনা কমিউনিস্টরা নিয়মিতভাবে তথাকথিত গ্রে জোন বা ধূসর অঞ্চলের হয়রানির কৌশল গ্রহণ করেছে, যা যৌথ যুদ্ধ প্রস্তুতির টহল, লক্ষ্য ভিত্তিক সামরিক মহড়া এবং মানসিক যুদ্ধের সঙ্গে মিলিয়ে আমাদের উপর একটি সর্বাত্মক হুমকি তৈরি করেছে। গ্রে জোন কৌশল হল এমন অযুদ্ধমূলক কার্যক্রম যা সরাসরি যুদ্ধ না করেও চাপ সৃষ্টি করে, যেমন উপকূলরক্ষী টহল, পানির নিচে তার কাটা বা বেলুন উড়ানো ইত্যাদি। তাইওয়ানের প্রতিবেদনেও আরো বলা হয়েছে চীন হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা দুর্বল করার চেষ্টা করছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে প্রচলিত অপ্রচলিত উভয় সামরিক পদক্ষেপের মাধ্যমে চীন তাইওয়ানের হামলা এবং বিদেশি শক্তির সঙ্গে সংঘাতের সক্ষমতা যাচাই করছে। সূত্র রয়টার্স।
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বীকার করেছেন 2024 সালে আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় তার দেশের ভূমিকা ছিল। এই দুর্ঘটনাকে ট্র্যাজেডি আখ্যায়িত করেছেন তিনি। মস্কো থেকে বার্তা সংস্থা এফপি খবর জানিয়েছে, 2024 সালের 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের বিপদে পড়া একটি বিমান কাজাখস্তানে জরুরি ভিত্তিতে অবতরণকালে বিধ্বস্ত হয়। বিমানটিতে 67 আরোহীর মধ্যে 38 জনই নিহত। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রাকালে বিমানটি সমস্যায় পড়ে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ঘটনার দিন সকালে রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার জন্য 2টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল এবং বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে সেগুলো বিস্ফোরিত হয়েছিল। পুতিন আরও বলেন যে 2টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল তা সরাসরি বিমানে আঘাত করেনি। যদি সেরকম কিছু হতো তাহলে বিমানটি ঘটনাস্থলে বিধ্বস্ত হতো। পুতিনের দাবি, রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রকরা এই বিমানের পাইলটকে মাখাচকালা শহরের অবতরণের পরামর্শ দিয়েছিলেন। তবে পাইলট নিজেদের বিমান বন্দরের অবতরণের চেষ্টা করেন এবং পরে কাজাখস্তানে অবতরণের চেষ্টা করেছিলেন, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। গাজা নিয়ে সত্য প্রকাশ করা সাংবাদিকদের কাছে আমরা ঋণী। পোপ লিও। বিশ্বব্যাপী ক্যাথলিকদের আধ্যাত্মিক নেতা এবং ভ্যাটিকানদের প্রধান পোপ লিও গাজা প্রসঙ্গে কাজ করা সাংবাদিকদের নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজা নিয়ে সত্য প্রকাশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের কাছে আমরা ঋণী। বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পোপ লিও বলেন, আজ যদি আমরা জানতে পারি গাজা, ইউক্রেন এবং বোমাই রক্তাক্ত প্রতিটি ভূমিতে কি ঘটছে, তাহলে এসব তথ্য পাওয়ার জন্য মূলত আমরা তাদের কাছে ঋণী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা MINDS এর প্রতিনিধি দলের 39তম সম্মেলনে তার বক্তৃতায় লিউ বলেন, যোগাযোগ অপরিহার্য হলেও কে যোগাযোগ করছে এবং কি উদ্দেশ্যে তা বিবেচনা করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি বিশেষভাবে বলেন, বিবেক গঠন এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের তাদের ভুলে যাওয়া উচিত নয়। সত্য প্রকাশের ক্ষেত্রে নাগরিক ও সাংবাদিকদের অংশীদারিত্বের উপর আলোকপাত করে লিউ বলেন, সক্রিয় নাগরিকত্বের একটি রূপ হল যারা তাদের কাজে গুরুত্ব এবং প্রকৃত স্বাধীনতা প্রদর্শন করে তাদের পেশাদার কাজ এবং সেসব পেশাদার সংস্থাগুলোকে মূল্য দেওয়া ও সমর্থন করা। এটি সমাজের জন্য উপকৃত। প্রায়ই মৃত্যুর মুখোমুখি হয়ে কর্তব্য পালনের জন্য সাংবাদিকদের যে কঠোর পরিশ্রম করতে হয় সে বিষয়ে কথা বলেন তিনি। সংবাদ সংস্থাগুলোর কাজকে অমূল্য বলে অভিহিত করে লিউ তাদের উচ্চ চাপযুক্ত কর্মপরিবেশ তুলে ধরে বলেন, আপনি জানেন যারা একটি সংবাদ সংস্থার জন্য কাজ করেন তাদের কাছ থেকে দ্রুত চাপের মধ্যে এমনকি খুব জটিল ও নাটকীয় পরিস্থিতিতেও লেখার আশা করা হয়। এ কারণে আপনার পরিষেবার জন্য যোগ্যতা, সাহস এবং নীতিবোধের প্রয়োজন, আর এটি অমূল্য। শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে, নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টিকে হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে, এই শর্ত নির্বাচন কমিশনকে দিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। তিনি বলেন, শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এরপরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না। শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে আইনি বা রাজনৈতিক বাধা নেই দাবি করে এনসিপির এই নেতা বলেন, অদৃশ্য শক্তির হাত রয়েছে। তিনি বলেন, কেন তারা শাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি।